জানেন কি, কাল রাতে স্বাস্থ্য ফোরাম স্ক্রল করতে করতে একটা মন্তব্য আমাকে ভাবিয়ে তুলল। প্রশ্নটা ছিল, আমি 2 বছর ধরে ক্লান্ত। ডাক্তার বললেন হিমোগ্লোবিন 11.5, মানে স্বাভাবিক সীমার মধ্যেই, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারছি না। আমি কি বাড়াবাড়ি করছি? 2 বছর। সে ভাবছে সে নাকি নাটক করছে। বিষয়টা হলো, প্রতি 10 জন ভারতীয় নারীর মধ্যে 6 জন রক্তাল্পতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং তাদের বেশিরভাগই জানেন না, কারণ তারা খেয়াল করছেন না এমন নয়, বরং এই অসুখটা এতটাই ভালোভাবে লুকিয়ে থাকে যে এটা জীবন বলেই মনে হয়। হাই, আমি অর্চনা বিকি। আজ আমরা আসল প্রশ্ন ও বিভ্রান্তিগুলো সহজ করে বুঝে নেব। ভিডিওর শেষে আপনি নিজের ব্লাড রিপোর্ট সাধারণ মানুষের চেয়ে ভালো বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। রক্তাল্পতা আসলে কি? আমি এটা এমনভাবে বুঝিয়ে দিই যেমনটা চাইতাম কেউ স্কুলে আমাকে বুঝিয়ে দিত। আপনার রক্তকে অক্সিজেনের জন্য একটা উবারের মতো ভাবুন। আপনার লাল রক্তকণিকা হলো গাড়ি, আর হিমোগ্লোবিন ওটাই আসল ড্রাইভার যে কাজটা করছে। আপনার শরীরের প্রতিটি অঙ্গ, মস্তিষ্ক, পেশি, হৃদয় সবাই সারাদিন প্রতিদিন অক্সিজেন ডেলিভারির জন্য অপেক্ষা করে থাকে। হিমোগ্লোবিন তৈরি করতে আপনার শরীরের লোহা দরকার হয়, আর এটাই লোহা আর শক্তির মধ্যে সংযোগ। লোহা কম মানে হিমোগ্লোবিন কম। হিমোগ্লোবিন কমলে অক্সিজেন কম পৌঁছায়। কিন্তু কেন প্রথমে বোঝেন না? আপনার শরীর খুব বুদ্ধিমান, আতঙ্কিত হয় না, চুপচাপ মানায়। সিঁড়ি ছেড়ে লিফট নেন, কাজে দ্বিতীয় কাপ চা লাগে। আগে রাত 10টা পর্যন্ত এনার্জি থাকলেও এখন 6টাতেই ক্লান্ত। ভাবেন রক্তে সমস্যা, আবার ভাবেন আমি ক্লান্ত, এটাই জীবন, এটাই ফান। অ্যানিমিয়া কোনো রোগের মতো মনে হয় না, এটা ব্যক্তিত্বের মতো। আসলে অ্যানিমিয়া একক রোগ নয়, এর কারণও একটি নয়। এটা আসলে একটা সংকেত, বিভিন্ন ভিতরের সমস্যার শেষ ফলাফল। সবচেয়ে সাধারণটা কি? আয়রন ঘাটতি। সবই বলবো। পুরনায় জয়ন্তীর একটা প্রশ্ন আছে। তিনি বলেন ফেরিটিন 8, কিন্তু হিমোগ্লোবিন 12.1 স্বাভাবিকই। ডাক্তার বললেন আমি ঠিক আছি, কিন্তু খুব খারাপ লাগছে। কে ঠিক? জয়ন্তী, আমি বলছি কেন তুমি ঠিক, আর তোমার টেস্ট রিপোর্ট প্রযুক্তিগতভাবে ঠিক হলেও পুরোটা বলছে না। আয়রন ঘাটতি আর অ্যানিমিয়া একই সমস্যার দুইটা আলাদা ধাপ। তোমার জন্য একটা উপমা দিচ্ছি। যেমন হাইওয়েতে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেলে বোঝো, তেমনি তোমার গ্যাস সিলিন্ডার বা আয়রনের ভান্ডার হলো ফেরিটিন। চুলান আগুনই তোমার হিমোগ্লোবিন। সিলিন্ডার ফুরিয়ে এলে কি আগুনটা তক্ষুনি নেভে? না, কিছুক্ষণ কিছুই বোঝা যায় না। আগুনটা পুরোপুরি ঠিকঠাকই দেখায়। তুমি রান্না চালিয়ে যাচ্ছ, কিন্তু চাপটা কমতে থাকছে। তারপর একদিন আগুনটা দুর্বল হয়ে যায়, মানে তোমার হিমোগ্লোবিন অবশেষে কমে যায়। এটাই টেস্টে অ্যানিমিয়া হিসেবে ধরা পড়ে। তাহলে এই ব্যক্তির ফেরিটিন মাত্র 8, মানে সিলিন্ডার একেবারে খালি হয়ে যাচ্ছে, কিন্তু হিমোগ্লোবিন 12.1। আগুনটা এখনো ঠিকঠাকই দেখাচ্ছে। টেস্ট রিপোর্ট স্বাভাবিক, কিন্তু সে মাসের পর মাস ধুঁকছে। হিমোগ্লোবিন কমে যাওয়ার আগে থেকেই শরীরের আয়রন স্টোর হয়তো মাসের পর মাস, এমনকি বছরের পর বছর খালি হয়ে চলেছে। এই কারণেই ফেরিটিন টেস্টটা আগেভাগেই ধরা পড়ার সুযোগ দেয়। রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিন দেখা হয়, এটি শেষে কমে। ফেরিটিন পরীক্ষায় রিজার্ভ বোঝা যায়। আয়রনের অভাব মানে তোমার সিলিন্ডার অ্যানিমিয়ার দিকে, অর্থাৎ আগুনটা ইতিমধ্যেই দুর্বল। সবসময় দুটো টেস্টই চাও। ডাক্তার শুধু হিমোগ্লোবিন দেখে ঠিক আছে বললে তুমি আর জিজ্ঞেস করো আমরা কি ফেরিটিনও চেক করতে পারি। টুইটারে দীপিকা জিজ্ঞেস করেছেন, আমি প্রতিদিন ডাল, রুটি, সবজি খাওয়া সত্ত্বেও ডায়েটের যত্ন নিই, তাও কেন অ্যানিমিক? দীপিকা, তোমার সমস্যাটা বুঝতে পারছি। উত্তরটা তোমাকে অবাক করবে। আসলে এটা শুধু তোমার খাবারে কতটা আয়রন আছে তার ওপর নির্ভর করে না, শরীরের শোষণ ক্ষমতার ওপর এটা নির্ভরশীল। ভারতীয় নারীদের আয়রন ঘাটতির প্রধান কারণ দুটি। প্রথমত, মাসিকের সময় আয়রন ক্ষয়। ভোরে প্রতিবার প্রায় 15 থেকে 20 মিলিগ্রাম আয়রন ক্ষয় হয়। মাসিক বেশি হলে এই ক্ষয় আরও বাড়ে। তোমার শরীর যেন একটা বালতি ভরার চেষ্টা করছে যার তলায় ফুটো আছে। দ্বিতীয় কারণ শোষণ, আর এটাই সবচেয়ে বড় ব্যাপার। ডাল, রুটি, শাকসবজি থেকে পাওয়া উদ্ভিজ্জ আয়রন শরীরের জন্য শোষণ করা অনেক কঠিন মাংস বা ডিমের আয়রনের তুলনায়। এটা ভারতীয় রান্নার কোনো ত্রুটি নয়, এটা আসলে বায়োকেমিস্ট্রি, আর এখানেই ব্যাপারটা আরও খারাপ হয়। আর আমি চাই তুমি একটু থেমে এটা নিয়ে ভাবো।
খাবারের সাথে 1 কাপ চা খেলে আয়রন শোষণ প্রায় 64% কমে যেতে পারে। 64%। আমাদের মধ্যে বেশিরভাগই ভারতে দুপুরের খাবারের সাথে চা খাই, রাতের খাবারের পর চা খাই, বিকেল 4টায় নাস্তার সাথে চা খাই। আপনার এই চা মনের জন্য ভালো হলেও শরীরের আয়রনের ক্ষতি করতে পারে। তবে চা খাওয়া ছাড়তে হবে না। শুধু খাবার বা আয়রন সাপ্লিমেন্ট নেওয়ার অন্তত 2 ঘন্টা আগে পরে চা পান করুন। শুধুমাত্র এই একটা পরিবর্তনই বিরাট একটা পার্থক্য আনতে পারে। ইউটিউবে স্নেহা লিখেছেন, আমার খুব চুল পড়ছে। আমার বন্ধু বলল স্ট্রেস, আমার মা বললেন জল, আর স্বামী বললেন কিছুই না। এটা কি আয়রনের জন্য হতে পারে? স্নেহা, আপনার স্বামীর প্রতি সম্মান রেখেই বলছি, এটা অবশ্যই আয়রনের জন্য হতে পারে। আয়রন ঘাটতির লক্ষণগুলো খুব সহজেই অন্য কিছু বলে এড়িয়ে যাওয়া যায়। আমি এগুলো একটু বলি, আর তুমি মনে মনে গুনে দেখো কতগুলো তোমার সাথে মিলে যায়। রাতভর ঘুমেও কি ক্লান্ত লাগে? সকালে সচল হতে কি এখন বেশি চাকরি লাগছে? 6 মাস আগে সহজেই ওঠা সিঁড়িতে এখন কি হাঁপিয়ে যাচ্ছ? অথবা স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়া, সহজেই ভেঙে যাওয়া নখ, ছবি তুললে ফ্যাকাশে দেখানো যদিও নিজেকে ঠিক মনে হয়, সামান্য পরিশ্রমেই বুক ধড করা, একতলা সিঁড়ি উঠতে গিয়েও ব্যাগ নিয়ে কষ্ট হওয়া, মাথা ঝাপসা লাগা, মনোযোগ ধরে রাখতে সমস্যা, কোনো কারণ ছাড়াই খিটখিটে মেজাজ, এগুলো লক্ষণ। এইগুলোর মধ্যে 3-4টা যদি টানা কয়েক সপ্তাহ ধরে হয়, তাহলে এটা স্ট্রেস নয়, এটা তোমার শরীরের বার্তা। আর আন্দাজ করো না, ঠিকঠাক পরীক্ষা করাও। এটাকে আমি শুধু বেশি কাজ করছি বলে এড়িয়ে দিও না। এই কথাটাই সম্ভবত সবচেয়ে বেশি রোগ নির্ণয় দেরি করিয়েছে। শেষ করার আগে একটা কথা, মাদার্স অনলি গ্রুপে একজন লিখেছেন, আমি 5 মাসের প্রেগন্যান্ট, ডাক্তার বারবার আয়রন ট্যাবলেট খেতে বলছেন, কিন্তু আমি মাঝে মাঝে ভুলে যাই। নিজেকে ঠিকই লাগছে, এটা কি সত্যি সিরিয়াস? দেখুন, আমি খোলাখুলি বলছি, হ্যাঁ, এটা খুবই গুরুতর। আমি সহানুভূতির সঙ্গেই বলছি, কোনো বিচার করছি না। এখন তোমার শরীরে কি হচ্ছে সেটা বলছি। তুমি শুধু নিজেকে চালিয়ে রাখছো না, তুমি একটা বাচ্চা তৈরি করছো, প্লাসেন্টা তৈরি করছো, আর তোমার নিজের রক্তের পরিমাণ প্রায় 50% পর্যন্ত বাড়ছে। গর্ভাবস্থার পুরো সময়ে তোমার শরীরের অতিরিক্ত আয়রনের চাহিদা প্রায় 1000 মিলিগ্রাম। এটা বিশাল ব্যাপার। গর্ভাবস্থায় অ্যানিমিক হলে গবেষণায় দেখা গেছে তা কম ওজনের শিশুর সঙ্গে সম্পর্কিত। 2.5 কেজির কম ওজনে জন্মানো শিশুদের প্রথম দিন থেকেই বেশি যত্নের প্রয়োজন হয়। অ্যানিমিক মায়েদের শিশুদেরও কম আয়রন মজুদ নিয়ে জীবন শুরু হয়, যা সরাসরি প্রথম 2 বছরে মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে। তাহলে এখানে কিছু ব্যবহারিক বিষয় আছে যা সত্যিই সাহায্য করে। শুরুটা আগে থেকেই করো। সবচেয়ে ভালো হয় গর্ভধারণের আগে ফেরিটিন আর হিমোগ্লোবিন পরীক্ষা করিয়ে নাও। গর্ভধারণের আগেই আয়রনের মজুদ করুন। পরামর্শমতো সাপ্লিমেন্ট নিন, চা, কফি বা দুধের সাথে এটি খাবেন না। গর্ভাবস্থায় ওই 2 ঘন্টার ব্যবধানটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সঠিক টেস্ট চাও, হিমোগ্লোবিনের সঙ্গে ফেরিটিন আর প্রায় B12, ও বিশেষ করে তুমি যদি নিরামিষাশী হও। আরও একটা কথা, ডেলিভারির পর অনেক নারী রক্তক্ষয় আর বুকের দুধ খাওয়ানোর কারণে অ্যানিমিকই থেকে যান, আর তখন নিজের স্বাস্থ্যের কথা বা বন্ধ করে দেন, কারণ তখন পুরো মনোযোগ চলে যায় শিশুর দিকে। দয়া করে এটা করো না। তোমার সুস্থ হয়ে ওঠাই তোমার শিশুর স্বাস্থ্য। ঠিক আছে, এই ভিডিও থেকে আমি চাই তুমি অন্তত একটা জিনিস মনে রাখো, যদি মাসের পর মাস ক্লান্ত, মনোযোগহীন বা হাঁপিয়ে যাও, আর রক্ত পরীক্ষায় ফেরিটিন ছাড়া শুধু হিমোগ্লোবিন থাকে, তবে সবটা জানো না। ফেরিটিন ও B12 পরীক্ষা করতে বলো। সব না মিললে থাইরয়েডও পরীক্ষা করতে বলো। তুমি বাড়াবাড়ি করছো না, তুমি শুধু ক্লান্ত নও, আর তুমি একদমই এটা বানিয়ে বলছো না। আপনি যদি নিশ্চিত না হন, তবে সঠিক পরামর্শের জন্য ফ্যাক্টরিতে হেমাটোলজিস্ট বা সাধারণ চিকিৎসকের সাথে কথা বলে নিতে পারেন। এগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে এটা নজরে রাখা না কি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা। পরীক্ষা করিয়ে কারণ জেনে চিকিৎসা করুন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, কারণ ক্লান্ত বোধ করা কোনো মহিলা হয়তো এখন আপনার স্টোরি দেখছেন। আরও ভালো স্বাস্থ্য টিপস পেতে এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।